হাই, তো আজকে আমরা মহাকর্ষের নেক্সট ক্লাস, হয়তো ক্লাস নম্বর 4 হয়তো, তো এই ক্লাসটা শুরু করছি। এই ক্লাসে আমরা মুক্তিবেগ শিখবো, ঠিক আছে। আমরা লাস্ট ক্লাসে গ্রহের যে প্রদক্ষিণ কাল সেটা বের করেছিলাম, তোমার সূর্যের চারিদিকে কেপলারের সূত্র প্রমাণ করেছিলাম। এবার আমরা এই ক্লাসে মুক্তিবেগটা শিখবো। মুক্তিবেগটা শেখার পর যদি সময় থাকে তাহলে কৃত্রিম উপগ্রহ সম্বন্ধে কিছু ডিটেলস জেনে নেব। তারপরে যদি সময় থাকে তাহলে এগাবো, নইলে পরের ক্লাসে লাস্ট কৃত্রিম উপগ্রহের কিছু জিনিস বাকি থাকবে, সেটা কমপ্লিট করে মেকানিক্সের চ্যাপ্টারটা, মানে মেকানিক্স পার্টটা পুরো শেষ করে দেবো, ঠিক আছে। তো শুরু করা যাক। কৃত্রিম উপগ্রহ কি সব পাচ্ছি। মুক্তিবেগ পরে মুক্তিবেগ মুক্তিবেগ মুক্তির বেগ। মুক্তিবেগ মানে কি? মুক্তির বেগ। মুক্তি কোথা থেকে? মুক্তি এই পৃথিবীর যন্ত্রণা জ্বালা থেকে মুক্তি। মানে মুক্তিবেগ বলতে এই পৃথিবীতে সমস্ত যা জিনিস রয়েছে, সমস্ত জিনিসকে পৃথিবী তার কেন্দ্রের দিকে অভিকর্ষ বল, ওয়ান টাইপ অফ মহাকর্ষ, বাট ইন দ্য কেস অফ আর্থ উই কল ইট অভিকর্ষ। তো এই অভিকর্ষ বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে সমস্ত জিনিসকে টেনে রেখেছে। ওকে, তো ইনক্লুডিং বায়ুমণ্ডল। এই যে আমাদের পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডলটা রয়েছে, আর সেটা অন্যান্য অনেক গ্রহের উপরে থাকে না। চাঁদেই তো বায়ুমণ্ডল নেই, বায়ুমণ্ডল আছে তো মানে খুব কম। কেন? কিছু কিছু গ্যাস পাওয়া যায়, সব গ্যাস পাওয়া যায় না। কেন? বিকজ মানে এই গ্র্যাভিটেশন, মানে এই আকর্ষণ বল, এই অভিকর্ষ পৃথিবী বায়ুমণ্ডলকেও তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে ধরে রেখেছে বলে রয়েছে। যদি ধরে না রাখতো তাহলে কিন্তু থাকতো না। তো এবার চাঁদের তো সেই আকর্ষণ বলটা অনেক কম। এবার সেই আকর্ষণ বলের উপরে ডিপেন্ড করে মুক্তিবেগ। মুক্তিবেগ কি জিনিস তাহলে আগে আসা যাক। মুক্তিবেগ হলো কোনো একটা গ্রহে, সাপোজ আমরা পৃথিবীর কথাই বলি এখন বলতো, যে কোনো একটা গ্রহে যে মহাকর্ষীয় ক্ষেত্র, মানে যা যে আকর্ষণের মধ্যে রয়েছি আমরা, সেই মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যেতে, মানে আমি এই পৃথিবীর মোহমায়া ছেড়ে পৃথিবীর মহাকর্ষ বলের বাইরে চলে যেতে চাই, তাহলে মিনিমাম আমাকে যে গতিবেগটা অর্জন করতে হবে তাকে বলা হয় মুক্তিবেগ। মানে আমি যে গতিবেগটা অর্জন করতে পারলে এই পৃথিবীর আকর্ষণ বল ছেড়ে, এই পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র ছেড়ে, অভিকর্ষীয় ক্ষেত্র ছেড়ে, যাই বল না কেন, এটা ছেড়ে আমি বেরিয়ে চলে যাব, তাহলে সেটাকে বলবো মুক্তিবেগ। আচ্ছা, তাহলে বুঝলে? তাহলে ম্যাথামেটিক্যালি আমি এটাকে প্রুফ করে, মানে দেখাচ্ছি কত হওয়া উচিত বেগটা। তো তার জন্য সাপোজ আমি ধরে নিলাম যে এটা আমার পৃথিবী। ওকে, এটা যদি আমার পৃথিবী হয় তাহলে পৃথিবীর এটা ব্যাসার্ধ আর, পৃথিবীটা যদি ব্যাসার্ধ হয় তাহলে পৃথিবীর কেন্দ্র বরাবর সবসময় যে আকর্ষণ বল কাজ করছে সেটা হলো Gmm/r², যে কোনো জায়গায়। তো সাপোজ আমি কোনো একটা জিনিসকে ছুঁড়েছি, মুক্তি রেখে ছুঁড়েছি কিনা জানি না, ছুঁড়েছি। তো সাপোজ কোনো মানে সেটাকে ছুঁড়েছি, এমন করে ছুঁড়েছি যে আমি পৃথিবীর উপরে নিলাম, দাঁড়ালাম, একটা ঢিলটা নিলাম, এমন জোরে ছুঁড়ে দিলাম যে সেটা রিটার্ন আর পৃথিবীতে আসবে না। মানে ও এমন একটা বেগ অর্জন করলো যে পৃথিবীর আকর্ষণ বল ছাড়িয়ে একবারে বেরিয়ে গেল। তো সাপোজ, তো সেরকম মানে ছুঁড়েছি। ওকে, তো আমি যেহেতু বস্তুটাকে ছুঁড়েছি, তার মানে আমি বস্তুটাকে কি দিয়েছি? একটা গতিশক্তি দিয়েছি। তো সেই গতিশক্তিটা নিয়ে ও পৃথিবীর যে আকর্ষণ বল থেকে পুরো বেরিয়ে চলে গেল। তো আমি যে বেগটা দিয়েছি, যার জন্য ঘটনাটা ঘটলো, সেই বেগটাকে বলবো মুক্তিবেগ। তো সেটা ভাবার আগে আগে দেখি যে ওই যে ঢিলটা নিয়েছি, ছুঁড়েছি, সেই ঢিলটার সাথে কি ঘটছে, মানে সেটা দেখি। ওর মধ্যে কি পরিমাণ কার্য করা হচ্ছে সেটা দেখি। মানে শক্তি মানে কি অ্যাকচুয়ালি কার্য। তো শক্তিটা আমি বের করার জন্য আমি কার্য বের করি, সেই কার্যটা আমি দেখি। তো সাপোজ যখন আমি বস্তুটাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে পুরো ছুঁড়ে দিলাম ধীবেগে, ছুঁড়ে দেওয়ার পর কোনো এক মুহূর্তে মনে করো বস্তুটা এখানে, সাপোজ কোথাও কোনো এক মুহূর্তে বস্তুটা এখানে, তো বস্তুটা পৃথিবীর কেন্দ্র থেকে সাপোজ সেটা x দূরত্বে রয়েছে। ওকে, তো x দূরত্বে যদিও রয়েছে, কিন্তু রয়েছে তো মহাকর্ষীয় অভিকর্ষীয় ক্ষেত্রের মধ্যেই। মহাকর্ষীয় বলে ভুল নেই, এই অভিকর্ষীয় ক্ষেত্রের মধ্যে রয়েছে। সো এর উপর কিন্তু পৃথিবীর আকর্ষণ বলটা তখনও কাজ করছে। সাপোজ এর ভরটা m ছোটদের, তো এর উপর যে আকর্ষণ বলটা কাজ করছে, শুধু তার ভ্যালুটা পাল্টে যাবে। দ্য ভ্যালু ইজ Gmm/x²। পৃথিবীর পৃষ্ঠে যতক্ষণ ছিল ততক্ষণ ওর উপর আকর্ষণ বলটা ছিল Gmm/R²। এখন Gmm/x², অবভিয়াসলি এক্সটা কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে না, একদম কেন্দ্র থেকে। ওকে, এটা হলো x। তো x ডিস্টেন্সে বস্তুটা যখন রয়েছে
তখন তার উপর gmm/x², এই বলটা পৃথিবীর দিকে তখনও কিন্তু টানছে, কিন্তু আমি ওর মধ্যে দিয়েছি গতিশক্তি, যে গতিশক্তিটা কি করছে, ওকে মানে পৃথিবী থেকে অসীমের দিকে নিয়ে যাচ্ছে, মানে পৃথিবীর আকর্ষণ বলকে মানে বাধা মানে বিরুদ্ধে গিয়ে ও অসীমের দিকে কন্টিনিউয়াসলি ছুটে যাচ্ছে। ঠিক আছে, তো সাপোজ অসীমের দিকে ছুটে যাওয়া মানে কি, ও ওদিকে ছুটে যাচ্ছে। তো সাপোজ অল্প একটু এখান থেকে এতটা গেল, তো এখান থেকে যে এইটুকুটা গেল দ্যাট ইজ ইকুয়াল টু dx, এতটা গেল। তারপর আরো dx করতে করতে যাবে, অল্প অল্প করে কেন যাবে, কারণ পিছনে তো মহাকর্ষ বলটা টেনে ধরে রেখেছে, কিন্তু আমি গতিশক্তি দিয়েছি, দিয়ে মহাকর্ষ বলের বিরুদ্ধে গিয়ে কাজ করছি, করে ওকে অসীমে পাঠাচ্ছি। ওকে, এখানে কিন্তু কাজটা ধনাত্মক, কোনো সমস্যা নেই, কারণ মহাকর্ষ বলের বিরুদ্ধে আমি ওদিকে সরাচ্ছি। ওকে, আর বলও সরণের কোনো বিপরীতমুখী নেই। ঠিক আছে, কারণ আমি আমার যে বলটা অবভিয়াসলি সেই বলটা কিন্তু মহাকর্ষ বলের বিপরীত দিকে হতে হবে, মানে আমি যে শক্তিটা দিচ্ছি এবং তার দিকে সরণ হচ্ছে। ঠিক আছে, তো এক্ষেত্রে মাইনাস প্লাসের কোনো ব্যাপার চাপ নেই। তো আপাতত যেটা হলো যে এর উপর যে বলটা কাজ করছে সেটা gmm/x²। ঠিক আছে, সেই বলটা কিন্তু dx করে দিলে আমি বুঝবো এখান থেকে এতটা বস্তুটাকে নিয়ে যেতে আমি কি পরিমাণ কাজ করলাম, মানে এই যে কার্যটা দ্যাট ইজ আমার শক্তি, এই শক্তিটা আমি অ্যাপ্লাই করলাম, তারপরে বস্তুটাকে এখান থেকে এতটা নিয়ে গেলাম। ক্লিয়ার হলো? তো সিম্পল এইটুকুটাই তো আমার বের করা আছে, আমি বস্তুটাকে ছুড়ে দিয়েছি, ফলে মহাকর্ষ আকর্ষণ বলের বিরুদ্ধে গিয়ে সরছে, dx পরিমাণ সরেছে, তাহলে কার্য কত, মহাকর্ষ আকর্ষণ বলটা gmm/x², তার বিরুদ্ধে dx পরিমাণ সরেছে, দ্যাট ইজ দ্য কার্য, ধনাত্মক কার্য, কোনো ঋণাত্মক কার্য কোনো ব্যাপার নাই। তো gmm/x² ইন্টু dx, এটা হলো যখন এই বস্তুটা ছুঁড়েছি সেই মুহূর্তে যে কোনো একটা পজিশনে, একটা পজিশন থেকে আরেকটা পজিশন যেতে কার্য। তো এইভাবে করতে করতে যদি অসীম পর্যন্ত আমি কার্যটা দেখতে চাই, তাহলে করতে হবে ইন্টিগ্রেশন, সিম্পল, তাহলে বেরিয়ে যাবে w, ইট ইজ dw, w ইজ ইন্টিগ্রেশন কোথা থেকে, একদম তোমার এটা পৃথিবীর পৃষ্ঠ থেকে নিয়ে যাচ্ছি, তাই তো, পৃথিবী আমি বস্তুটা ছুঁড়েছি, স্টার্ট করেছিলাম পৃথিবীর পৃষ্ঠ থেকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে ছুঁড়েছি, কোথায় নিয়ে যাচ্ছি, একদম ইনফিনিটিতে। দেখো ইন্টিগ্রেশন লিমিটটা বুঝতে হবে, যে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি বস্তুটা ছুঁড়েছি আর নিয়ে যাবো কোথায়, মহাকর্ষ ক্ষেত্রের বাইরে। ঠিক আছে, তাহলে এটা ইন্টিগ্রেশন করে দিলে আমি শক্তিটা পেয়ে যাবো। শক্তিটা কত হবে তাহলে, gmm বেরিয়ে গেল 1/x², তাহলে x⁻² -2 + 1 by -2 + 1 limit r to infinity. So gmm by -1/x r to infinity. So gmm -1/infinity -1/r। দেখো প্রথমে এই পুরো টার্মটাতে আপার লিমিট, মাঝখানে মাইনাস, এই পুরো টার্মটাতে লোয়ার লিমিট, দ্যাট ইজ এটা তো 0 হয়ে গেল, মাইনাস প্লাস হয়ে গেল। সো gmm/r। সো এইটা হলো আমার শক্তি বা কার্য, এখান থেকে মানে বস্তুটাকে এখান থেকে ইনফিনিটি পর্যন্ত, মানে মহাকর্ষ ক্ষেত্রে বাইরে পর্যন্ত নিয়ে যেতে আমাকে এই পরিমাণ কার্য করতে হবে। তো এই কার্যটাই তো কি, শক্তি। কোন শক্তি, আমি ছুঁড়েছি, তার মানে কোন শক্তি দিয়েছি, গতিশক্তি। তাহলে গতিশক্তিটা কত, আমি যদি v স্পিডে ছুঁড়ি, সাপোজ ve বললাম, কেন ve বলে দিলাম, কারণ এটা v স্পিড রাখলাম না, ve, e ফর এসকেপ, মানে মুক্তিবেগের ইংলিশ নাম হলো এসকেপ ভেলোসিটি। এসকেপ, ve ফর এসকেপ, মানে আমি এমন একটা বেগ দিলাম যেটা মুক্তিবেগ। কেন মুক্তিবেগ, কারণ আমি বলছি তো, বের করে নিলাম তো, এই শক্তিটা আমি যদি বলি এই শক্তিটা আমি দিয়েছি, তাহলে এই শক্তিটা দেওয়ার মানে কি ইনফিনিটি চলে গেছে তো, কারণ মানে ক্যালকুলেশন তো আমি ইনফিনিটি পাঠিয়েই করেছি। সো আমি এই শক্তিটা দেওয়া মানে বস্তুটা মানে মুক্তিবেগ অর্জন করে ফেলেছে। তো মুক্তিবেগ যদি ভি হয়, তাহলে গতিশক্তিটা কত হবে, ½ × m × v²। এটা হলো গতিশক্তি। কার গতিশক্তি, মানে যে বস্তুটাকে ছুঁড়েছি। তাহলে আমি দেখছি যে একটা বস্তুকে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের আকর্ষণের বিরুদ্ধে গিয়ে অসীম পর্যন্ত নিয়ে যেতে যে কাজ করতে হয়, সেটা হলো gmm/r, দ্যাট ইজ এই পরিমাণ শক্তি লাগে। আমার হাতে রয়েছে কি, খালি স্পিড দেওয়া। স্পিড দেওয়া মানে কোন শক্তি রয়েছে আমার হাতে, গতিশক্তি। তাহলে দিস গতিশক্তি ইজ ইকুয়াল টু দিস, মানে আমাকে এই পরিমাণ যে শক্তি লাগবে সেই শক্তিটা যোগান দেবে কে, দিস ½ mv²। সো আমি বলতে পারি ½ mve² ইজ ইকুয়াল টু gmm/r। দেখো বুঝতে পারলে কিনা, বাকি সব মিটিয়ে দিচ্ছি, এটি ওটাই মেন। এখন সো এখান থেকে আমি ইজিলি বলে দিতে পারবো
that is VE square equal to m into কেটে গেল 2gm by r, that is VE is equal to root under 2gm by r. ওকে, সো এটাই হয়ে গেল মুক্তির বেগ। মানে এই বেগটা যদি আমি কোনো বস্তুকে দিতে পারি তাহলে এই বস্তুটা কিন্তু অসীমে চলে যাবে। এবার এখান থেকে একটা জিনিস মানে ক্যালকুলেট করা যায়, সেটা হলো এটা দিয়েও বের করা যাবে। তাছাড়া একটা জিনিস করা যায়, সেটা হলো আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি এর মান ক্যাপিটাল জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এখান থেকে যদি শুধু জি এম এর মানটা বের করি তাহলে সেটা বের হবে ক্যাপিটাল স্মল জি ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার। এটা যদি এখানে পুট করে দিই তাহলে হবে রুট আন্ডার 2 ইন্টু স্মল জি ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে একটা আরেকটা কেটে গেল, তাহলে রুট আন্ডার 2gr। এটাতে সুবিধা কেন? কারণ জি এর ভ্যালু আমরা জানি, আর এর ভ্যালু আমরা জানি। ক্যাপিটাল জি এর ভ্যালু অনেক সময় মনে থাকে না, সেই জন্য এটা দিয়েও বের করা যাবে, কিন্তু পৃথিবীর এমটাও অনেক সময় মনে থাকে না। তার ফলে এখান থেকে যদি এখানে কনভার্ট করে নিই তাহলে এটা খুব সহজেই বের করে নিতে পারি। তো সেই ভ্যালুটা কত হয় পৃথিবীর ক্ষেত্রে? পৃথিবীর পৃষ্ঠে থাকা কোনো বস্তুকে কত বেগ দিতে হয়? আর প্রথম একটা জিনিস দেখে নিলাম যে এখানে কিন্তু স্মল এম থাকছে না, মানে কোন বস্তুটাকে তুমি ছুটছো সেটার ভর কিন্তু কোনো ডিপেন্ডই করে না। যে বস্তুটাকে ছোড়ো না কেন তাকে যদি তুমি রুট জি আর 2gr এই স্পিড দিয়ে ছুটতে পারো তাহলেই কিন্তু সেটা অসীমে চলে যাবে, মানে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রে বাইরে চলে যাবে। সো সেটা ভ্যালু কত হয়? সেটা হলো রুট আন্ডার 2 ইন্টু 9.8 ইন্টু 6400 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এটা যদি ক্যালকুলেট করা যায় দেখা যায় প্রায় কত হয়, প্রায় হয় 11.2 কিমি পার সেকেন্ড। বাপরে বাপ, মানে 1 সেকেন্ডে কোনো বস্তুকে তুমি যদি 11.2 কিমি এত মানে পাঠাতে পারো, মানে 1 সেকেন্ডে কোনো বস্তু যদি 11.2 কিমি এত স্পিডে যেতে পারে, 11.2 কিমি মানে তুমি যে এক বলবে এখান থেকে বস্তুটা প্রায় চলে যাবে আই হোপ 1 সেকেন্ডে। যদি এত স্পিডে কোনো বস্তু ছুটতে পারো 1 সেকেন্ডে, কিন্তু হেলিকপ্টারও যায় না এত স্পিডে, যে এক বলবো আর মানে চলে যাবে। রকেটও যায় না এত স্পিডে, যে এক বলবো এখান থেকে আগে চলে যাবে। হ্যাঁ, এখানে থেকে ঝলঝলে 1 সেকেন্ডে যায়, তাও অনেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ঠিক আছে, তার মানে কোনো বস্তুকেই প্রায় এত স্পিড দেওয়া যায় না যে সেটা পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যায়। ওকে, কিন্তু তবুও কোনো জিনিস কিন্তু পৃথিবীর মহাকর্ষের ক্ষেত্রে বাইরে চলে গেছে বলে পৃথিবীতে পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। কি কি? যেমন হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস। এই গ্যাসগুলো এখন আমরা শুধু পরীক্ষার ল্যাবরেটরিতেই পাই, বায়ুমণ্ডলে পাই না। কেন বলতো? কারণ হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস এগুলো তো সব মানে এদের তো একটা গতিশক্তি থাকে, মানে এদের তো একটা গতিধর্ম থাকে। যে কোনো গ্যাস যে কোনো জায়গায় কখনো স্থির থাকে না, ব্রাউনিয়ান গতি অনুসারে সে সবসময় চলমান। ঠিক আছে, তো চলতে চলতে কখনো কখনো হাওয়ার স্পিড বা কোনো বায়ুর প্রেশার, বিভিন্ন কারণে অনেক সময় এদের স্পিডটা হঠাৎ করে এত বেড়ে যায় যেহেতু খুব হালকা, ফলে এর কখনো কখনো দেখা যায় যে 11.2 কিমি পার সেকেন্ড এই স্পিডটা পার করে যায়। দ্যাটস মিন এরা তোমার সেই কি বলে মুক্তি বেগের যে ভ্যালুটা সেটা পার করে যায়। ফলে তারা কি হয়, তারা পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ বল ছেড়ে বাইরে চলে যায়। দ্যাটস মিন সেই জন্য পৃথিবীতে কিন্তু বায়ুমণ্ডলে এই হালকা গ্যাসগুলো পাওয়া যায় না। ওকে, সো মোটামুটি আমরা মুক্তি বেগ সম্বন্ধে শিখে ফেললাম। ঠিক আছে, এবার আমরা নেক্সট টপিকে যাব। তো এবার কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ, উপগ্রহ আমরা জানি যে পৃথিবীর একমাত্র উপগ্রহ আমাদের চাঁদ মামা, তো চন্দ্রমা আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ। মানে গ্রহের চারিদিকে আবার যারা ঘোরে না তাদেরকে বলা হয় উপগ্রহ। তো পৃথিবীর একটাই রয়েছে আমাদের চাঁদ। তাছাড়াও আমরা পৃথিবীতে রকেটের মাধ্যমে রকেটের মধ্যে কৃত্রিম উপগ্রহ সেট করতে পারি। সেট করে সেটাকে আমরা একদম মহাকাশে পাঠাই। পৃথিবীর এবার বিভিন্ন রকেটের বিভিন্ন স্পিড চেঞ্জ করে করে ও একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে মহাকাশে পৃথিবীর অ্যারাউন্ডে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে একটা অনুভূমিক বেগ লাভ করে। যে অনুভূমিক বেগ লাভ করায় সেটা ওই যে উপগ্রহটা আছে সেই উপগ্রহের উপর মহাকর্ষীয় যে ক্ষেত্র মানে আকর্ষণ বলটা কাজ করে, এবং তার সাথে ওখানে ওকে যে বেগটা দেওয়া হয় সেই বেগটার সাথে বেগটা এমন করে ও সেট করা হয় যাতে ওই যে উপগ্রহটা যে মহাকর্ষীয় আকর্ষণ বলটা রয়েছে এবং সেটা এই মহাকর্ষীয় আকর্ষণ বলটা ওই বেগটার জন্য তৈরি হওয়া অভিকেন্দ্র বল দ্যাট ইজ mv² বাই r সেটা ওটাকে মেকআপ দিয়ে দিতে পারে এবং সেটা যোগান দিয়ে দিতে পারে।
ফলে কি হয়, সে ওইখানে গিয়ে পৃথিবীর চারিদিকে আবার প্রদক্ষিণ করতে শুরু করে। পৃথিবীর চারিদিকে উপগ্রহ প্রদক্ষিণ করে, আর আমি স্যাটেলাইট আমি যেটা পাঠালাম সেটা কি রকেটের মাধ্যমে পাঠালাম, ফলে এটা আমি নিজের তৈরি করা উপগ্রহ পাঠালাম। তো এগুলোকেই বলা হয় কৃত্রিম উপগ্রহ, ঠিক আছে। তার মানে কৃত্রিম উপগ্রহ সম্বন্ধে একটু জানতে হবে এবং তারও প্রদক্ষিণ কাল ইত্যাদি ইত্যাদি জানতে হবে। তো ব্যাপারটা একই, আমরা যে সূর্যের জন্য পৃথিবীর প্রদক্ষিণ কাল বের করলাম, পৃথিবীর জন্য চাঁদের প্রদক্ষিণ কাল যদি বের করি, সিমিলারলি পৃথিবীর জন্য কৃত্রিম উপগ্রহের যদি প্রদক্ষিণ কালগুলো বের করি, সব সেম ক্যালকুলেশন। তো কেমন ক্যালকুলেশন? তো সাপোজ ধরা যাক এটা পৃথিবী আর ব্যাসার্ধের, এবং এখানে রয়েছে আমাদের উপগ্রহ, কেমন দেখতে হয় না, উপগ্রহ রয়েছে সাপোজ। তো যাই হোক, পৃথিবীর কেন্দ্র থেকে এটা সাপোজ আর দূরত্ব রয়েছে, আর যদি আমি পৃথিবীর পৃষ্ঠতলে ধরে নিই তাহলে এটা ধরে নিলাম একটা h হাইট। সো r = r + h, এই হাইটে রয়েছে, বোঝা গেল? তো আমার তো কেন্দ্র থেকে ডিসটেন্সটা হাইটটা দরকার, সেজন্য পৃথিবীর কেন্দ্র থেকে r ধরলাম, বা যদি কম মানে একদম এক্সাক্ট জানতে লাগে তাহলে r + h হবে। তো এরপরে আমার কি জানি যে যদি v বেগ অর্জন করে অনুভূমিক, তাহলে এই v বেগের জন্য বারবার করে ঘুরতে থাকবে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় v বেগ থাকবে অনুভূমিক, এবং করসপন্ডিং একটা কৌণিক বেগও থাকবে। আমি এখন মানে রকেটটা কি করলো, ওকে এই জায়গাতে পৌঁছে নিয়ে গিয়ে একটা অনুভূমিক বেগ v সেট করলো, ঠিক আছে। তো সেই ভিটা সেট করাতে তার মধ্যে তৈরি হলো কি অভিকেন্দ্র বল, দ্যাট ইজ mv²/r, ওকে। এবং সেটাকে ম্যানেজ দিবে কে বা যোগান দিচ্ছে কে, দ্যাট ইজ gmm/r²। সেম কথা, শুধু এখানে যদি ভ্যালুগুলো পুট করে দিই ঠিকঠাক, তাহলে mv²/r মানে অ্যাকচুয়ালি r + h, আর এখানে r মানে gmm/r মানে r + h তার স্কয়ার, ওকে। তো এখান থেকে যদি আমরা ভিটা বের করে ফেলি তাহলে অনুভূমিক বেগটা বের করা হয়ে যাবে আমার কৃত্রিম উপগ্রহে। দ্যাট ইজ v = কি হবে, এখানে এটা কেটে যাবে আর এখানে mm কেটে যাবে। সো v হবে তোমার √Gm/r + h। সো এখানে আমি একটা জিনিস খুব ভালো মতো দেখে পেলাম যে পৃথিবীতে মানে সেই বস্তুটাকে যে কৃত্রিম উপগ্রহটাকে যে অনুভূমিক বেগ দেওয়া হয়েছে, তাতে ওই কৃত্রিম উপগ্রহটা কত ভারী সেটার উপর নির্ভর করছে না, নির্ভর করছে জি এর উপর, আর পৃথিবীর ভরের উপর, আর পৃথিবীর কেন্দ্র থেকে ডিস্টেন্সটার উপর, ওকে। তো ভিটা বের করার পর যদি আমরা তোমার প্রদক্ষিণ কালটা বের করি, তাহলে প্রদক্ষিণ কালটা কি হবে, t = হবে 2πr/v। সো t = আমরা আগে একবার করেছি এরকম ক্যালকুলেশন, 2πr/v যদি এটা বসিয়ে দিই তাহলে 2πr এর মানে r + h, আর v এর মানে √Gm/r + h। সো এখান থেকে আমরা দেখেছি সেটা হবে তোমার 2π√r + h তার কিউব/gm, তাই না? এটাই তো হয়। তো এটাই হয়ে গেল তোমার কৃত্রিম উপগ্রহ, মানে উপগ্রহের পর্যায়কাল। আবার এটাকে যদি আমি নর্মালি একটু লিখতে চাই, মানে r + h বা না লিখতে চাই, তাহলে এটা দেখতে বলবে t = √r³/gm, তাই না? √r³/gm, ওকে। তো এখানে তোমার যদি আবার কেপলারস ল কথা ভাবি, তাহলে সেটাও অ্যাপ্লাই করা যাবে, যে t² দেখো r³ t² প্রশ্নটা r³ বেরোবে। কিন্তু এখানে যদি আরেকটা জিনিস করতে চাই, সেটা হলো স্মল g = gm/r² যদি পুট করে দিতে চাই, তাহলে দাঁড়াবে gm = স্মল g × r²। সেটা যদি পুট করে দিই তাহলে দাঁড়াবে √r³ / g r², তাই না? তাহলে এখান থেকে দেখো তো এটা পাওয়া যায় না, এখান থেকে r² থেকে একটা বেরিয়ে গেল, এখান থেকে r² r বেরিয়ে গেল, √r মধ্যে r/g থাকবে, তাহলে এটা হয়ে g r/, এক সেকেন্ড, হ্যাঁ সরি এখানে একটা ভুল করেছি আমি, t = এখানে 2π হবে, হ্যাঁ 2πটা মিস করে দিয়েছি, তাহলে এখানে হবে 2π, এখানে একটা হবে 2π, ঠিক আছে। তাহলে এটাকে বই যেভাবে করেছি সেটা হলো 2π বাই ক্যাপিটাল আরটা রেখেছে, আরটা বের করেনি, √r³/g, ওকে। তাহলে এটা বেরিয়ে গেল পর্যায়কাল। তাহলে আমি কি কি বের করলাম যদি একটু স্পষ্ট করে লিখি, তাহলে হলো আরেকটা জিনিস হয়, সেটা হলো এটাকেও চেঞ্জ করা যায়, ঠিক আছে। এটাকে হলো v
ভিটা, এই ভিটাকেও চেঞ্জ করা যায়। ভি ইজ ইকুয়াল টু কি হয়েছিল রুট আন্ডার জি এম বাই এটা স্মল আর, এবার জি এম মানে কি জি আর স্কোয়ার, দ্যাট ইজ রুট আন্ডার জি আর স্কোয়ার বাই স্মল আর, এখান থেকে আর বেরিয়ে গেল রুট আন্ডার জি বাই আর, এরকম কিন্তু লেখা যায়। একটু আস্তে আস্তে দেখবে, ক্যালকুলেশনগুলো খুব ইজি, কোনো চাপের কিছু নেই। তো ফাইনালি আমি যেটা করলাম সেটা হলো যে একটা কৃত্রিম উপগ্রহ যদি আকাশে ঘুরে তো তার প্রদক্ষিণ বেগ ভি ইকুয়াল টু হয় রুট আন্ডার জি এম বাই আর প্লাস এইচ, দ্যাট ইজ রুট আন্ডার জি এম বাই স্মল আর, দ্যাট ইজ রুট আন্ডার জি আর স্কোয়ার বাই স্মল আর, দ্যাট ইজ রুট আন্ডার আর বেরিয়ে গেল রুট আন্ডার জি বাই আর, বুঝা গেল, যেখানে জি এম ইকুয়াল টু জি আর স্কোয়ার। এটা একটা ক্লিয়ার। নেক্সট আমরা করলাম কি পর্যায়কাল টি, টি ইজ ইকুয়াল টু 2 পাই আর বাই ভি, দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই আর ভি মানে যদি একবার এটাই বসিয়ে দিই তাহলে ইন্টু আর রুট আন্ডার জি বাই আর, দ্যাট ইজ 2 পাই আর রুট আন্ডার জি বাই এটা বসাবো না, 2 পাই আর বাই ভি মানে কি রুট আন্ডার জি এম বাই আর, দ্যাট ইজ 2 পাই root under r cube by gm, that is 2 pi root under r cube by gm এর ভ্যালু কত g r square, that is 2 pi এই r টা নিচে বেরিয়ে গেল আন্ডারে r cube by g। এটা তাহলে এই দুটো টার্ম মনে রাখবে, একটা হলো v এর ভ্যালুটা r * root over g by r, আর একটা হলো তোমার e এর ভ্যালুটা 2 pi by r root over r cube by g। ওকে, তাহলে এটা হলো কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল আর তোমার অনুভূমিক বেগ। ওকে, এটা কেন করালাম, এই মানে কেন এইভাবে আনলাম এটা, কারণ অনেক সময় পরীক্ষায় দেয় যে পৃথিবীর খুব কাছে যদি কোনো উপগ্রহ থাকে তার প্রদক্ষিণ কাল কত হবে বা তার তোমার প্রদক্ষিণ বেগ কত হবে। তো পৃথিবীর কাছে হোক আর দূরে হোক ক্যালকুলেশনটা একই, শুধু ক্যালকুলেশনটা যখন এত করার পর পৃথিবীর যখন কাছে হবে তখন এই স্মল আর, এটা মানে অ্যাকচুয়ালি আর প্লাস এইচ, তো খুব কাছে মানে এইচটা শূন্য হয়ে গেল, দ্যাটস মিন্স স্মল আরটা ক্যাপিটাল আর হয়ে যায়। ওকে, তাহলে এখানে যদি বসিয়ে দিই পৃথিবীর খুব কাছের জন্য, দ্যাটস মিন্স কিন্তু এখানে ভি ইকুয়াল টু হয়ে যাবে ক্যাপিটাল আর রুট ওভার জি বায়ো ক্যাপিটাল আর, স্মল আরটা ক্যাপিটাল হয়ে যাবে। তাহলে এটা যদি বেরিয়ে যায়, এটা যদি হয় তাহলে এটা লেখা যায়, দেখো আরটা ঢুকে গেলে তোমার রুট ওভার জি বাই এখানে আর স্কোয়ার, এখানে আর, তাহলে আর কেটে গেলে রুট ওভার জি আর। বুঝতে পারলে? এটা কিন্তু পরীক্ষায় খুব দেয় যে দেখাও যে পৃথিবীর খুব কাছাকাছি যদি কোনো উপগ্রহ থাকে তার প্রদক্ষিণ বেগ হয় রুট ওভার জি আর। সেটা কি করে পাবো? আমি প্রথমে সেটা প্রদক্ষিণ বেগ নর্মালি আর প্লাস এইচ ধরে সেখানে স্মল আর ধরে এত দূর করবো, করার পরে স্মল আরটাকে আমি ক্যাপিটাল আর করে দেবো, যে আমি এইচটাকে শূন্য করে দিলাম। তো সেটা যদি বসিয়ে দিই তাহলে দেখবো চলে আসবে রুট আন্ডার জি আর। এবং প্রদক্ষিণ কালও কিন্তু দেখানো যায়, প্রদক্ষিণ কাল কি হয়, টি ইকুয়াল টু লাস্ট অ্যান্সার কি 2 পাই বাই আর রুট ওভার আর কিউব বাই জি, আর কিউবটা ক্যাপিটাল আর কিউব হয়ে গেল বাই জি, দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই হয়ে গেল, এর ভিতরে ঢুকে গেলে আর কিউব বাই আর স্কয়ার জি, তাহলে আর স্কয়ার আর কেটে গেল, দ্যাট ইজ 2 পাই অনলি রুট ওভার আর বাই জি। বুঝা গেল? এইটাই কিন্তু এই দুটো কিন্তু খুব দেয় যে পৃথিবীর খুব কাছাকাছি থাকা যদি কোনো উপগ্রহ হয় তাহলে তার ক্ষেত্রে তোমার প্রদক্ষিণ বেগের মান কত হবে এবং প্রদক্ষিণ কালের মান কত হবে, এই দুটো খুব দেয়। মন দিয়ে দেখো, যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাও, ঠিক আছে? আস্তে আস্তে দেখো, খাতায় করো, অসুবিধা হবে না। তো যাই হোক, আমরা এতদূর করলাম। তো আর কৃত্রিম উপগ্রহের কিছু ব্যবহার আছে দেখে নেবে, মোটামুটি আবহাওয়া সম্বন্ধে জানার জন্য, তারপরে টিভিতে সম্প্রচার করার জন্য, লাইভ খেলা ইত্যাদি ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা এরপরে নেক্সট ক্লাস করবো, শেষ ক্লাস করবো, সেখানে আমরা কৃত্রিম উপগ্রহের আরও কয়েকটা তথ্য জেনে নেবো এবং সেখানে যে আমাদের ভারহীনতা বলে একটা জিনিস আছে সেটা জেনে নেবো, দিয়ে আমরা মেকানিক্স শেষ করবো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।